রাখাইনে নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। জিপিএ 5 পেয়েও ভর্তি যুদ্ধে পিছিয়ে, এবার ঢাবি ভর্তি পরীক্ষায় 90%ই ফেল। অটোপাস সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনাই কারণ, যুগোপযোগী কারিকুলামের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নয়াদিল্লি। পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এদিকে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, বেসামরিকদের লক্ষ্য করে চালানো এ হামলা কাপুরুষোচিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না। এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে ঢুকতেই খবরটা পেলাম। আমার মনে হচ্ছে কিছু মানুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। অতীত ইতিহাস থেকে বিচার করলেই তা বোঝা যায়। তারা দশকের পর দশক ধরে লড়াই করছে, আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমি শুধু আশা করি এটা খুব দ্রুতই শেষ হবে। আর টালমাটাল এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার দায় স্বীকার করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায়, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে আকাশপথে। ভারতের পাকিস্তান সীমান্তবর্তী একাধিক শহরে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে, কেউ জানে না কি ঘটছে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশপথেও। সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। ভারতের একাধিক বিমান সংস্থা জানিয়েছে, জম্মু কাশ্মীর ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইস জেট সহ প্রধান এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানায়, দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামননগর, চণ্ডীগড় ও রাজকোটে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অমৃতসরগামী 2টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয়েছে দিল্লি। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে। পাঞ্জাবের সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একে অপরকে কোণঠাসা করতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান। পানি চুক্তি থেকে শুরু করে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও জাহাজ চলাচল বন্ধের ঘোষণা শেষে ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত গিয়ে ঠেকে। 2 সপ্তাহেরও কম সময়ে কি পদক্ষেপ নিল দুই দেশ, তা নিয়েই এবারের প্রতিবেদন। পেহেলগামে হামলার 1 সপ্তাহ পার হতে না হতেই প্রথম ধাক্কাটা আসে ভারতের পক্ষ থেকে। হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগ সাজসের অভিযোগে সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে দেশটি। এই পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য আখ্যা দিয়ে ভারতের পক্ষ থেকে কোনো পানি প্রবাহ বন্ধ করা হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। তবে কোনো পাত্তা না দিয়ে সিন্ধুর উজানে একযোগে 6টি নতুন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ শুরু করে ভারত। চুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানকে আগাম নোটিশ না দিয়েই বাঁধ নির্মাণের পদক্ষেপ নেয় ভারত। কিরথাই, সাওয়ালকোট, পাকালদুল একে একে সব প্রকল্পে কাজ শুরু হতে থাকে। লক্ষ্যমাত্রা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন।
এদিকে পানির লড়াইয়ের মাঝেই বাণিজ্য যুদ্ধেও নামে দুই দেশ। পাকিস্তানি সব পণ্যের আমদানি নিষিদ্ধ করে ভারত, এমনকি বাতিল করা হয় পরোক্ষ ট্রানজিটও। জাহাজ চলাচলেও পড়ে কড়া বিধিনিষেধ। অবশ্য পাল্টা পদক্ষেপ নিতে পাকিস্তানও সময় নষ্ট করেনি। নিজেদের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করে পাকিস্তান। বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যকার আকাশপথ। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে এই বিষয়টি আরাকান আর্মিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ঘর দেওয়ার বিষয়ে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই স্থানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি, তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। সময় সংবাদে আরও থাকছে, সরকার ব্যান্ডউইথ খরচ কমালেও গ্রাহকদের গুনতে হচ্ছে আগের দাম। বড় দুই প্রতিষ্ঠানের নির্দেশনা অমান্য করাই কারণ দাবি অপারেটরদের। সিদ্ধান্ত কার্যকরে কাজ করছে বিটিআরসি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পাশের নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। বিশেষজ্ঞরা বলছেন, অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ 5 পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়ছে শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণের উপায় খুঁজছে বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষায় চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিলেন। তবে সবশেষ এসএসসির ফলাফলে সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বেশ কিছু হতাশাব্যঞ্জক চিত্র। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই 2 ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া 1,33,561 জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে 1,21,000 জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উভয় ইউনিটে অকৃতকার্যের হার 90% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সময়ে শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া, উত্তরপত্র মূল্যায়নে শিথিলতা দেখানো, নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়ছে। শিক্ষণ ঘাটতি আছে, তার প্রভাব কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। করোনার সময় যে শিক্ষণ ঘাটতি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা অ্যাটলিস্ট তারা পাস নম্বরটাও পেতে সক্ষম হয়নি। এটা কিন্তু দুটো প্রভাবের উপর, একটা হলো করোনা আর একটা হলো আমাদের যে শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া, প্লাস হলো যে আমরা অটো পাসের যে তার ফল কিন্তু আমরা শিক্ষণ ঘাটতি দেখতে পাচ্ছি। আর চলতি বছর নম্বর বাড়িয়ে দিয়ে পাশের হার ও জিপিএ 5 বাড়ানোর প্রবণতা থেকে সরে এসে প্রকৃত মাপকাঠিতে দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গ্রেস দেওয়া, প্রশ্নের হলে সুবিধা পাওয়া, উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দেওয়া, যেখানে নম্বর দেওয়া, তার পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 আপ, 97, 95 এই যদি একটা বোর্ডের পার্সেন্টেজ হয়। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকৃত হারটা
কত সেটা দেখার জন্য আমরা বোর্ডের যেটা দায়িত্ব সেখানে সেই অংশটা আমরা পালন করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিস্তারিত জানাতে আদালত চত্বরে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টা 20 মিনিটে কিন্তু মাগুরা যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে জানিয়ে রাখি যে আজকে এই মামলার দুইজন গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছেন। তারা হলেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুইজন চিকিৎসক, এবং আজকে এই দুইজন সাক্ষী দিয়ে মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ আজকে সম্পন্ন হবে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং এই ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ যদি শেষ হয় তো আইনজীবী সহ আমরা আশা করছে যে আজকে হয়তোবা সাক্ষ্য গ্রহণ শেষ হবে, এবং এটা সাক্ষ্য গ্রহণ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা এই মামলার রায় ঘোষণা করবে বিজ্ঞ আদালত। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার এই মোট 37 জন বাদী সহ 37 জন সাক্ষীর সাক্ষ্য ছিল, এবং আজকে এই শেষ দিনের সাক্ষ্য গ্রহণ যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি। এবং এর আগেই আমরা সকালে দেখেছি যে ঢাকা মেডিকেল থেকে যে দুইজন চিকিৎসক আসার কথা ছিল, যাদের গতকাল না আসার কারণে কিন্তু গতকাল সাক্ষ্য গ্রহণ হয়নি, তারা কিন্তু আজ সকালে আদালতে হাজির হয়েছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন, তাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এবং এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে মাগুরা জেলা কারাগার থেকে জেনেদা জেলা কারাগার থেকে কিন্তু মাগুরা আদালতে আনা হয়, এবং এখন বিচার যে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলছে। আপনারা জানেন যে গত 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজ নান্দোয়ালি গ্রাম, সেই নিজ নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া, এবং এই ঘটনায় কিন্তু 13 তারিখে রাজধানীর যে সম্মিলিত সামরিক হাসপাতালে, সেই হাসপাতালে শিশু মারা যায়। এই ঘটনায় শিশুটির মা কিন্তু বাদী হয়ে প্রধান অভিযুক্ত হিটু শেখ এবং শিশু আসিয়ার বোন জামাই সহ মোট 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, এবং দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই মামলার চার্জশিট দেয় পুলিশ। এবং এই চার্জশিট দেওয়ার পরে কিন্তু গত 27 এপ্রিল থেকে এই মামলার সাক্ষ্য শুনানি শেষ হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে আইনজীবী সহ যারা আছেন তারা আশা করছেন যে এই সামনের সপ্তাহ বা 15 তারিখের মধ্যেই হয়তোবা এই মামলার রায় ঘোষণা হবে, এবং অভিযুক্ত যারা আছে তারা সর্বোচ্চ শাস্তি পাবে। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যে শুনানি তার সর্বশেষ। মাগুরার আদালত চত্বর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।